হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপিপি বইটা সলভ করছিলাম, সেই বইটার আজকে সেট আমরা 22 নম্বর সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, যে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রি করলে দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত টাকা? এই অঙ্কটা আমরা 21 নম্বর সেটেও সেম একই অঙ্ক ছিল, যে এখানে যে ক্রয় মূল্য 25% যেটা দেওয়া আছে সেটার এখানে কোনো ভূমিকা নেই, কারণ এখানে দেখো বলা আছে 30% ছাড় পেয়ে 8,750 টাকায় বিক্রি করে। তো এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারবো এই ছাড় থেকে, এবং সেখান থেকে আমরা চিহ্নিত মূল্যটা বের করতে পারবো। 30% উঠে কি হয়? পার্সেন্ট উঠে তলায় 100 হয়। ঠিক আছে, তলায় 100 লিখলাম, এটা আমরা জানি। তাহলে এদিকে একটা শূন্য শূন্য কেটে দাও, তাহলে 3/10 এটা কি ডিসকাউন্ট বলা আছে, মানে ছাড় বলা আছে। ছাড় বলা থাকলে আমাদের কি আছে? ছাড় বলা থাকলে আমরা জানি কি নিচেরটা হয়ে যায় মার্কেট প্রাইস, যে মার্কেট প্রাইস বা চিহ্নিত মূল্য, যে 10 টাকায় কিনে 3 টাকা সে ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত? সেলিং প্রাইস হচ্ছে 7 টাকা। কিন্তু এখানে বিক্রয় মূল্য কত বলা আছে? 8,750 টাকা, কিন্তু এখানে পেলাম আমরা 7 ইউনিট। তাহলে 7 ইউনিট সমান হচ্ছে 8,750 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে? তাহলে 1 ইউনিট সমান 7 দিয়ে এটা কাটা দাও, 7 একে 7, 7 দুগুণে 14, 5 7 35, 1250। তাহলে 1250 যদি হলো, তাহলে চিহ্নিত মূল্য কত টাকা? তাহলে চিহ্নিত মূল্য আমাদের এখানে 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 1250-এর সাথে 10 গুণ করে দিলে কত হবে? 12,500 টাকা। এটা হয়ে যাবে আমাদের কি মার্কেট প্রাইস। ঠিক আছে, চিহ্নিত মূল্য। তো এখানে কোনো অপশানেই নেই এই 12,500, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে কোনোটিই নয়। দুপুর 12টার পরে কোনো ঘড়ির মিনিটের কাঁটা 90 ডিগ্রি অগ্রগতি হয়, তবে ঘড়িতে কটা বাজবে? মানে দুপুর 12টা বাজছে, মানে এইটা হচ্ছে একটা ধরো মিনিটের কাঁটা, তার নিচে হচ্ছে ঘন্টার কাঁটা। এবার সেটাকে 90 ডিগ্রি করতে গেলে আমাদের এই বরাবর আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি দুপুর 12টা বাজে, তাহলে এখানে দুপুর 3টা বাজবে, তারপরে এখানে হচ্ছে 6টা, আর এদিকে হবে 9টা। তাহলে এদিকে হচ্ছে 3টা, মানে কি 12টা 15 মিনিটে। ঠিক আছে, 12টা 15 মিনিটে কিন্তু দেখো তুমি একটা ঘড়ির দিকে একবার ইমাজিন করে ভাবো, যে 12টা 15তে, মানে দুপুর 12টা 15তে, ঠিক আছে, এখানে 3 বাজছে, মানে কি মিনিটের কাঁটা 3 বাজছে 15 মিনিট হবে। ঠিক আছে, 15 মিনিটে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই অঙ্কটাও আমরা প্র্যাকটিস সেটে করেছিলাম। কোশ্চেন 17, যে এই 2 প্লাস √2 প্লাস 1/2 2 প্লাস 2 এইভাবে আছে। প্রথমে আমরা এই দিকটাকে সলভ করছি। ঠিক আছে, এইটাকে একটু আমরা ঘুরিয়ে লিখব। এটাকে আমরা ঘুরিয়ে লিখতেই পারি, যে √2 প্লাস 2, এটাকে এইভাবে লিখতে পারি। আর একটা √2 মাইনাস 2 আছে। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? তাহলে এইটাকে আমরা প্রথমে আগে সলভ করব। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? তাহলে লসাগু হবে এই √2 প্লাস 2, আর একটা হচ্ছে কি √2 মাইনাস 2। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের কি লসাগু। তাহলে এদিকে √2 প্লাস 2 কেটে গেল, আমাদের পড়ে থাকলো √2 মাইনাস 2। ওর সাথে 1 গুণ করলে কি হবে? এদিকে √2 মাইনাস 2 এটা পড়ে থাকলো, প্লাস একই কনসেপ্টে এখানে √2 মাইনাস 2 কেটে যাবে, √2 প্লাস 2 এটা পড়ে থাকবে, √2 প্লাস 2। এবার প্লাস 2 মাইনাস 2 কাটা গেল, তাহলে ওপরে কত পড়ে থাকলো? 2√2। ওপরে কত পড়ে থাকলো? 2√2। আর নিচে এবার আমরা কি করব? একটা a প্লাস বি আর একটা a মাইনাস বির ফর্মুলা কি? a এর স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার। তাহলে a এর স্কোয়ার মানে কি? √2 তার হচ্ছে স্কোয়ার, মাইনাস b এর স্কোয়ার মানে কি? 2 তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এদিকে হচ্ছে কত? 2√2, আর তলায় কত হচ্ছে? রুট আর স্কোয়ার তো কাটা যাবে, 2 মাইনাস 4। তাহলে এদিকে কত হচ্ছে? 2√2 মাইনাস 2। ঠিক আছে, মাইনাস 2। এবার এই 2 কেটে দাও। এবার এই মাইনাসটা আমাদের পড়ে আছে, তাহলে মাইনাস √2 পড়ে আছে এদিকে। ঠিক আছে, এই যে এই মাইনাস যেটা আছে সেটা তলায় থাকা কিংবা এই আগের থাকা একই ব্যাপার। ঠিক আছে, আগে থাকা একই ব্যাপার। তাহলে এটাকে আমরা তলায় রাখবো না,
তাহলে এদিকে আমাদের এই 2 আর এই 2 কেটে গেল, ঠিক আছে। এই ওপরের 2 আর নিচের 2টা আমাদের কাটা গেল, তাহলে আমাদের শুধু -√2 পড়ে থাকলো। এবার এটাকে আমরা সলভ করব, 2 + √2 প্লাস এদিকে আমরা কি পেলাম, -√2 পেলাম, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস 2√2 মাইনাস হচ্ছে √2, তাহলে +√2 -√2 কাটা যাবে, আমাদের 2 পড়ে থাকবে আমাদের কারেক্ট উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 18, যে 0.777 সংখ্যাটি 0.77 এর কত গুণ? তাহলে এখানে 0.77 এইভাবে আমরা লিখলাম, তারপরে তলায় আমরা 0.77 এটাকে লিখলাম। এবার এখানে দশমিকের ব্যাপারটা, অর্থাৎ দশমিক উঠাতে গেলে ওপরে মানে দশমিকের পর 4টা সংখ্যা ছিল, তাহলে 1-এর পর 3টে আমরা এই 4টা শূন্য দিয়ে ভাগ করে দিলাম। এদিকে দশমিকটা উঠাতে গেলে নিচে দশমিকের পর 2টো সংখ্যা ছিল, তাহলে ওপরে 1-এর পর 2টো শূন্য আমরা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে নিচেরটা উঠে গেল। তাহলে এদিকে 2টো শূন্য, এদিকে 2টো শূন্য কাটা গেল, 7 দিয়ে কাটো, 7 11 77, আর এদিকে 0 7 11 77 কাটা গেল। আর নিচে একটা শূন্য আছে, ওপরে 1 ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 10.1 হয়ে যাবে কারেক্ট উত্তর। ও একটু ভুল হয়ে গেল, এখানে দেখো নিচে এই শূন্যের কাটাকুটিটা আমাদের একটু অন্যরকম হয়ে গেছে। ওপরে 2টো শূন্য কাটা গেল, নিচে 2টো শূন্য কাটা গেল, আর এটা দিয়ে এটা কাটা দিলে কত হবে, 101, ঠিক আছে। তাহলে নিচে আমাদের 2টো শূন্য আছে, তাহলে ওপরে কি হবে, 2 ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 1.01, ঠিক আছে, 1.01। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোশ্চেন 24, প্রথমে আমরা এই ওপরের কাজটা করছি, ঠিক আছে। এই মাঝে যেটা আছে সেটা ভাগ, একটু বোঝা যাচ্ছে না। 4 × 4, এটাকে যদি আমরা সলভ করি কত হবে, 4 × 4 আর 1 যোগ করলে কত হবে, 5/4, ঠিক আছে। ভাগ চিহ্ন, 2 × 2 আর 1 হচ্ছে 3/2, 5/4। এবার ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে কত হবে, 2, তলায় 3 হবে। 2 দিয়ে কাটো 2, তাহলে ওপরে হচ্ছে কত, 5, তলায় হচ্ছে কত, 6। এবার নিচেরটাকে আমরা সলভ করব, 15 আর 10-এর লসাগু বের করব। ওপরেরটা আমরা সলভ করে কত পেলাম, 5/6 পেলাম। এবার আমরা নিচেরটা সলভ করব, 15 আর 10-এর লসাগু কত হবে, 30, ঠিক আছে। আমরা 30 লিখলাম, 15কে 30কে 15 দিয়ে ভাগ করলে 2, ওই 2কে 1 দিয়ে গুণ করলে হবে 2 একে 2 প্লাস, এবার 30-এর সাথে 1 গুণ করলে 30, আর এদিকে হচ্ছে -3 9 27। 32 থেকে 27 মাইনাস করো, তাহলে কত হবে, 5, তাহলে 5/30। তাহলে এটাকে আমরা সলভ করে কত পেলাম, 5/30 পেলাম। আর তার উপরে আমাদের কত পেয়েছি, 5/6। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি, 5/6, তার তলাতে হচ্ছে 5/30, মানে ভাগ হিসেবে আছে, সেটাকে আমরা গুণ হিসেবে লিখব। তাহলে ওপরে কি লিখব, 30, তলায় হচ্ছে কত লিখব, 5 লিখব। এই 5 তো কাটা যাবে, 5 6 30, অর্থাৎ 5 হয়ে যাবে কারেক্ট উত্তর। 4^61, 4^62 এভাবে আছে। তাহলে 4, এখানে আমরা দেখতে পাচ্ছি 4^61 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, 4 প্রথমে 0 পড়ে আছে, 4^0, তারপরে এইটা থেকে আমরা কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, 4^1 পড়ে থাকবে। তারপর হচ্ছে 4 এটা 63 আছে, 61 নিয়ে নিলাম, তাহলে 4^2 পড়ে থাকবে, প্লাস এখান থেকে 4^3 পড়ে থাকবে, আর এটা 4^4 পড়ে থাকবে, ঠিক আছে। 4^61 ইন্টু 4^61 ইন্টু এই কারো পাওয়ারে যদি 0 থাকে সেটার মান সবসময় 1 হয়, তাহলে 4^0 মান হচ্ছে 1, ঠিক আছে। তারপর এদিকে 4-এর পাওয়ারে 1 মানে হচ্ছে 4, প্লাস 4 4 16, তারপরে হচ্ছে 64, প্লাস 4 4 16, 4 4 16, 4 6 256। এটাকে যোগ করলে কত হবে, এদিকে এটাকে যোগ করলে হবে 4^61 ইন্টু 256 সাথে 4 যোগ করলে কত হবে, 260 হবে, 260, ঠিক আছে। 64 আর 16 যোগ করলে কত হবে, 70 80, 60 70 80 হচ্ছে। আর এদিকে আমাদের কি পড়ে আছে, 1 পড়ে আছে, অর্থাৎ 0 8 আর 6 হচ্ছে 14,
340 আর 1 যোগ করলে হবে 341। এটা আমাদের কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, অর্থাৎ টু দি পাওয়ারটা আমরা দেখব না। এই যে 341, এই যে এটা পেলাম, এই 341টা যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। 4 3 7 1 8, অর্থাৎ 3 দ্বারা ভাগ যাবে না, শেষে 0 বা 5 নেই, 5 দ্বারা ভাগ যাবে না। 11 দ্বারা দেখব, 3 11 33, 11কে 11, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে। ঠিক আছে, 11 দ্বারা ভাগ যাচ্ছে, সুতরাং আমাদের এই পুরো সংখ্যাটা কিন্তু আমাদের 11 দ্বারা ভাগ চলে যাবে। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 30 সরল, যে প্রথমে a প্লাস ax বা এইভাবে আছে, তো সরলটা আমরা কি করে করব? প্রথমে আমরা যদি a মাইনাস এক্স এটার সাথে এটাকে গুণ করি, কোনাকুনি তো গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে আর এটাকে যোগ হবে, যেটা আমরা যখন পূর্ণটাকে যোগ করি সেরকম করে হবে। ঠিক আছে, তাহলে a মাইনাস এক্স, এটাকে আমি এই সাইডে লিখছি যে a মাইনাস এক্স, এটা যদি আমরা লসাগু করি তার সাথে a গুণ করলে কি হবে? a এর স্কোয়ার মাইনাস হচ্ছে ax, এটা হলো প্লাস, এবার a মাইনাস এক্স আর a মাইনাস এক্সকে ভাগ করলে 1 হবে, ওই 1কে ax দিয়ে গুণ করলে ax পড়ে থাকবে, ইন্টু একই রকমভাবে এখানে a প্লাস এক্সটাকে লিখবো আমরা। ঠিক আছে, a প্লাস এক্স যদি লসাগু হয়, একই কনসেপ্ট, আমরা এটার সাথে এটাকে গুণ করব, তাহলে এদিকে কি হবে? a এর স্কোয়ার প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস, এটা তো প্লাস আছে, তাহলে এখানে প্লাস হচ্ছে ax। ঠিক আছে, মাইনাস এবার ax পড়ে থাকবে, মাইনাস ax পড়ে থাকলো, গণিত a এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, মানে কি a এর স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে একটা a প্লাস b, একটা a মাইনাস b, তাহলে একটা হচ্ছে a মাইনাস এক্স আর একটা হচ্ছে কি a প্লাস এক্স, আর তলায় কত? তলায় হচ্ছে a এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার। প্রথমে আমরা এটাকে ভেঙে নিলাম, এবার ওপরে দেখো প্লাস ax আর মাইনাস ax কেটে গেল, তাহলে ওপরে কি পড়ে থাকলো? a এর স্কোয়ার বাই হচ্ছে a মাইনাস এক্স, তলায় পড়ে থাকলো, গণিত প্লাস ax মাইনাস এক্স কেটে গেল, তাহলে a এর স্কোয়ার, তলায় কি পড়ে থাকলো? a প্লাস এক্স পড়ে থাকলো, ইন্টু a মাইনাস এক্স, আর এদিকে আমাদের কি পড়ে থাকলো? a প্লাস এক্স পড়ে থাকলো। ঠিক আছে, তলায় কি a এর স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এর স্কোয়ার পড়ে থাকলো। এবার আমরা এই ওপর নিচ কাটাকুটি করব, এদিকে a প্লাস এক্স, এদিকে a প্লাস এক্স কাটা গেল, a মাইনাস এক্স কাটা গেল, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকলো? a স্কোয়ারকে গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার 4 হবে, a টু দি পাওয়ার 4, আর তলায় কি পড়ে থাকলো? a এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, a এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার, a টু দি পাওয়ার 4, তলায় হচ্ছে a এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 10, 6 3 9, অঙ্কগুলির যোগফল আমাদের 10 হতে হবে, কিন্তু আমাদের এখানে কত বলা আছে? 9। 8 2 10, 7 3 10, 8 2 10। ঠিক আছে, এককের অঙ্কটি, এককের ঘর কোনটা? আমাদের এদিকটা হচ্ছে একক, এদিকটা হচ্ছে দশক। এককের অঙ্কটি দশকের অঙ্কের 4 গুণ, তাহলে এখানে এই 8-এর সাথে 4 গুণ করলে 32 হচ্ছে, কিন্তু এখানে 2 আছে, অপশন বি তো হবে না। 7-এর সাথে যদি 4 গুণ করি 28 হওয়ার কথা, তাহলে এখানে 3 আছে, হবে না। এখানে একটাই অপশান পড়ে থাকলো, দেখো এখানে 2 আর একটা হচ্ছে 28। এককের ঘরের অঙ্কটা হচ্ছে আমাদের 8 আর দশকের ঘরের অঙ্কটা হচ্ছে 2। বলা আছে দশকের অঙ্কের 4 গুণ, তাহলে দশকের অঙ্ক কত আছে? 2, এটার 4 গুণ কি? এককের অঙ্ক, দেখো এখানে 4 দুগুণে 8 বলা আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। 990টি সংখ্যা ব্যবহার করে একটি বই কতগুলি পেজের নম্বর লেখা যাবে? আগের অঙ্ক অর্থাৎ প্র্যাকটিস সেটগুলো যদি করে থাকো, সেখানে তোমাদের কি বলা থাকতো? পেজের নম্বর বলা থাকতো, সেখানে তোমাদের সংখ্যা বের করতে হতো। এখানে একটু উল্টো বলা আছে, তো আমরা ওই কনসেপ্টেই করব, একটু আলাদা। 1 থেকে 9 নম্বর পেজের এখানে আমাদের এই মোট কতগুলি পেজ হবে আমরা কি করে বের করেছিলাম? এখানে এদের ডিফারেন্স কত? 8, এর ডিফারেন্সের সাথে 1 যোগ করব, অর্থাৎ এদিকে হচ্ছে 9। এটা আমাদের কি একক ঘরের অঙ্ক। দশক ঘরের অঙ্ক অর্থাৎ একক আর দশক দুটো সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ 10 থেকে আমাদের 99 পাতা এরকম থাকে। ঠিক আছে, 10 থেকে 99 পেজ কত? এদের ডিফারেন্স হচ্ছে দেখো 89, সাথে 1 যোগ করলে কত হবে? 90। তাহলে একক আর দশক কত হচ্ছে? 2 অঙ্ক বিশিষ্ট।
তাই 2 দিয়ে গুণ করব। এবার 3 অঙ্ক বিশিষ্ট একক দশক শতক, এটা আমাদের কত থেকে হয়? 100 থেকে। আমাদের এবার এখানে কত লিখতে হবে, যেটা আমাদের টোটালটা আমাদের যেন 990টা পেজ হয়, ঠিক আছে? যোগ করে আমাদের 990টা যোগ হয়, মানে তার সাথে আমাদের 3 গুণ করে, ঠিক আছে? তো এখানে এবার আমরা অপশন টেস্ট করব। প্রথমে আমরা যদি 340 নেই, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় যদি আমরা 340 লিখি, তাহলে এইটাকে আমরা প্রথমে আমরা গুণ করছি, কত হচ্ছে 9, এদিকে কত হচ্ছে 180, মানে 189 হচ্ছে। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে 189। তার সাথে আবার যোগ করতে হবে, এখানে আমাদের ডিফারেন্স বের করে যত গুণ করব, মানে ডিফারেন্স বের করে যত হবে সেটার সাথে 3 গুণ করব, সেটাকে আবার যোগ করে আমাদের 990 আসতে হবে। তো এখানে আমরা একটা প্রথম এই অপশন টেস্ট করব, একবার শেষ, একবার বি, তারপর বি এরটা, তখন বি এরটা না, তিনটাই যদি না মিলে যায় তখন সি এরটা তখন হয়ে যাবে কারেক্ট উত্তর। তাহলে প্রথমে আমরা 340 লিখছি, তাহলে 340 যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে এখানে কত হবে, তাহলে 100 আর 340-এর ডিফারেন্স কত? 240। তাহলে 240, তার সাথে আমরা যেমন এটাকে যেমন ডিফারেন্স কত 89, তার সাথে 1 যোগ করলাম 9, তাহলে এখানে 240, তার সাথে 1 যোগ করব, অর্থাৎ 241 হবে। এটার সাথে 3 গুণ করলে কত হচ্ছে? এটার সাথে 3 গুণ করলে হচ্ছে, এইদিকে হচ্ছে 3 একে 3। এবার আমরা আর কিছু দেখব না, 9 আর 3 যোগ করলে দেখো এককের ঘরের অঙ্কটা আমাদের 2 আসছে, কিন্তু এখানে 0 আসার কথা। তাহলে এখানে আমাদের অপশন এ হবে না, ঠিক আছে? অপশন এ হবে না। এবার আমরা অপশন ডিটাকে দেখব, 366। তাহলে এখানে আমরা যদি 366টাকে রাখি, তাহলে এদের ডিফারেন্স কত? 200 কত হবে? 266 হবে। তার সাথে 1 যোগ করব, মানে 267। 267-র সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 6 18, 2 20, হাতে থাকলো 2, অর্থাৎ 3 গুণে 6, 2 8, 801। এটাকে যোগ করলে দেখো কত হচ্ছে, এদিকে 900, 990 হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের মিলে গেল, এটা স্যাটিসফাই হলো। তাহলে এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর যদি এখানে কথার কথা, যদি এখানে 990-এর জায়গায় যদি 366 পেজ বলা থাকতো এবং টোটাল সংখ্যা বের করতে হতো, তখন আমরা কি করতাম? এখানে যদি 366 লেখা থাকতো তাহলে এখানে আমরা 366 করতাম, যেমন এইটা করলাম সেম, এটাকে যোগ করে টোটাল আমরা সংখ্যা পাবো। a মাইনাস বি ইকুয়াল টু 1, এ কিউ মাইনাস বি কিউ সমান 61, তাহলে এ বি এর মান কত হবে? এই অঙ্কগুলো তো করা, শুধু জাস্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি? যে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউব, মাইনাস এবার প্লাস হবে কি 3ab, আর এইদিকে হচ্ছে ব্র্যাকেটে হবে কি a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। আর এটা সমানই আমাদের কত বলা আছে? এটা সমানই আমাদের বলা আছে 61 বলা আছে, ঠিক আছে? এবার এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে কি 1 কিউব প্লাস 3ab এ কিউব মাইনাস 3ab, আর এদিকে এ মাইনাস বি এর মান কত? সেটা হচ্ছে 1। এটা সমান কত? এটা সমান 61। তাহলে এ কিউব অর্থাৎ 1 কিউবের মান সবসময় 1 হয়। তারপরে মাইনাস 3ab এটা প্লাস 3ab, আর এদিকে হচ্ছে কত 1 কে গুণ করলে তো 1ই হয়, এটা ইকুয়াল টু হচ্ছে 61। তাহলে প্লাস 1টা সমানের দিকে গেলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে 3ab, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 60। 3 দিয়ে কাটো, 3 20 60, অর্থাৎ এ বির মান আমাদের চেয়েছে, এ বির মান হচ্ছে কত 20, অপশন এ। এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করার একটা ট্রিক্স, যেমন এর আগেরটাই আমরা মান ধরে করেছিলাম, যে এক অপশান ধরে কিন্তু করে নিয়েছিলাম। এখানেও তুমি অপশান ধরে করতে পারো। তো এই তোমরা 21 নম্বর সেটটাতে দেখবে যে প্রথমেই অঙ্কটা ছিল আমরা 1 ধরে কিন্তু অ্যান্সার চলে এসেছিল। এখানে তুমি যদি এখানে 2 ধরে করো কথার কথা, তাহলেও কিন্তু এখানে আমাদের 2 ধরে অপশান টেস্ট করে 27 আসবে, ঠিক আছে? তো এইটাকেও আমরা সলভ করলে 27 আসবে, এটাকে সলভ করলেও আমাদের 27 আসবে। এবার এখানে আমাদের একটা উৎপাদকে বিশ্লেষণ মানে কি, যতটা বিশ্লেষণ হবে ততটা করে নিতে হবে, ঠিক আছে? এটাকে তুমি যদি এই এর মান যদি 2 রেখে সলভ করো, তাহলে এখানে 27 যেমন আসবে, এখানেও 27 আসবে, এটাতেও 27 আসবে।
এবার এখানে উৎপাদকে বিশ্লেষণ মানে কি, এইখানে দেখো এ এর স্কোয়ার মাইনাস 1 আছে, মানে এটাকে আমরা 1 এর স্কোয়ার করে দিতে পারি। একটা এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি, একটা এদিকে এ এর স্কোয়ার প্লাস 5, এটা তো পড়েই থাকবে, আর এদিকে আমাদের কি পড়ে থাকবে, একটা এ প্লাস 1 আর একটা হচ্ছে এ মাইনাস 1। এটা কোন অপশানে আছে, অপশান আমাদের সিতে আছে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা অপশন মানে ওই এর মান ধরেও করতে পারো, আর এটার বেসিকটা তোমরা এইভাবে করবে। বেসিকটাও একটু শিখিয়ে দিই। প্রথমে এই 5 টাকা তোমরা লসাগু করবে, প্রথমে 5 একে 5 হবে, এবার গুণ করে যোগ করে, গুণ করে বলছি, যোগ করে কিংবা বিয়োগ করে আমাদের এখানে 4 আনতে হবে। তাহলে এখানে প্রথমে 5কে যদি আমরা এই লসাগু করি, তাহলে এদিকে হচ্ছে 5 একে 5, 5 থেকে 1 বাদ দিলে কত হবে, আমাদের 4 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, a টু দি পাওয়ার 4, এটাকে লিখব a টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 4টাকে আমরা কি লিখব, এই 4টাকে ভেঙে আমরা লিখব 5 মাইনাস 1, 5 মাইনাস 1। এবার বাইরে কি আছে, a এর স্কোয়ার আছে মাইনাস হচ্ছে 5 আছে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস, এবার 5-এর সাথে a এর স্কোয়ার গুণ করলে কি হবে, 5 a এর স্কোয়ার, মাইনাস 1-এর সাথে a এর স্কোয়ার গুণ করলে কি হবে, 1 a এর স্কোয়ার, মাইনাস হচ্ছে কত, এইদিকেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হবে 5, ঠিক আছে। a এর স্কোয়ার, এখানে দেখো 5a এর স্কোয়ার আছে, আর এখানে a টু দি পাওয়ার 4 আছে। এখানে a এর স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, এদিকে a এর স্কোয়ার পড়ে থাকবে প্লাস 5 পড়ে থাকবে, মাইনাস এখানে 1 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এদিকে কি পড়ে থাকবে, a এর স্কোয়ার প্লাস 5 পড়ে থাকবে। তাহলে এখানে আমরা একটা মান পেয়ে গেলাম a এর স্কোয়ার প্লাস 5, a এর স্কোয়ার প্লাস 5, আর একটা হচ্ছে কত, a এর স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের কিন্তু উত্তর, ঠিক আছে, এটা আমাদের অ্যাকচুয়াল উত্তর। কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যখন যতটা পারবে, যতটা বিশ্লেষণ হবে ততটাকে বিশ্লেষণ করে দিতে হবে। তাহলে এদিকে a এর স্কোয়ার প্লাস 5, এটাকে তো আমরা রেখেই দিব, a এর স্কোয়ার প্লাস 5, আর এইটা তার পাশে যেটা আছে সেটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি, a এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি যে a এর স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার, তাহলে a প্লাস b একটা a মাইনাস b, তাহলে a এর স্কোয়ার প্লাস 5, এটাকে আমরা রাখবো, আর এদিকে আমরা রাখবো কি, একটা a প্লাস 1 আর একটা হচ্ছে a মাইনাস 1। এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। কোন অপশন আছে, অপশন সি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেমি 12 সেমি হলে ত্রিভুজের পরিবৃত্তের পরিধি কত। একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে একটা 16 বলা আছে আর একটা আমাদের 12 বলা আছে। তবে এর পরিবৃত্ত একটা থাকে আর একটা অন্তবৃত্ত থাকে। অন্তবৃত্ত মানে কি, অন্তরে বৃত্ত মানে মধ্যে বৃত্ত হতো, কিন্তু পরিবৃত্ত বলা আছে মানে কি হবে, বাইরে বৃত্ত হবে, ঠিক আছে। পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে বৃত্ত, বৃত্তটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমি বৃত্তটাকে একটা অঙ্কন করছি। তার আগে আমাদের এখানে এই অতিভুজটা আমরা বের করে নাও। এটা যদি একটা সমকোণ ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির কোণ। 90 ডিগ্রির সামনের কোণটা সবসময় অতিভুজ হয়। আর অতিভুজ সমান কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ সমান জানি রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এদিকে 16 স্কোয়ার হচ্ছে 256, আর এদিকে 144, 300, 400 হবে, অর্থাৎ এদিকে রুট 400, বাইরে বেরিয়ে এসে কত হবে, 20 হবে, ঠিক আছে। তাহলে অতিভুজ আমরা পেয়ে গেলাম 20। তাহলে এটা যদি একটা আমাদের বৃত্ত হয়, এটা একটা বৃত্ত হয়, তাহলে এর এই পরিবৃত্ত বলা আছে না, মানে বাইরে বৃত্ত, এর মধ্যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ থাকবে, যার লম্ব কত বলা আছে, 16 বলা আছে, ভূমি কত বলা আছে, 12, আর অতিভুজটা আমরা কত পেলাম, অতিভুজটা আমরা 20 পেলাম, ঠিক আছে। কিংবা এটার একটা ফর্মুলা আছে যে একটা 4 হলে, একটা 3 হলে, একটা 4 হলে, আর একটা 5 হবে, ঠিক আছে। 3 হলে, 4 হলে অতিভুজ সবসময় আমাদের 5 হবে। তো এখানে দেখো 16 আছে আর একটা 12 আছে, তাহলে 16 এটা হচ্ছে 12, মানে প্রতিটার সাথে দেখো 4 গুণ করেছে, তাহলে অতিভুজ আমাদের কত হবে, এটার সাথে আমাদের 4 গুণ করতে হবে, অর্থাৎ 20 হবে। এভাবে মনে রাখতে পারো। তাহলে অতিভুজ আমাদের কত হবে, 20 হবে।
এবার এটা একটা যদি বৃত্ত হলো, বৃত্তের মাঝ বরাবর মানে এইরকম একটা দাগ পড়লো, বৃত্তের মাঝ বরাবর একটা দাগ, ঠিক আছে। একটু বৃত্তটা আমাদের অন্যরকম হয়ে গেছে, এটা এই দাগটা আমাদের এই যে অতিভুজটা আমাদের একটু মাঝ বরাবর হতো, ঠিক আছে। তাহলে এইটা আমাদের, এটা যদি একটা বৃত্ত হয় এর মাঝ বরাবর আমাদের অতিভুজটা আছে, মানে এইভাবে আমাদের অতিভুজটা আছে, ঠিক আছে। অতিভুজ যদি অতিভুজটা কত বলা আছে 20, তাহলে এখানে আমরা বলতে পারি বৃত্তের যেটা এটা টোটালটাকে কি বলে ভুলে গেলাম, যে একটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাস, তাহলে টোটালটাকে আমাদের ব্যাস বলে। বৃত্তের যেটা ব্যাস মানে এই সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা, সেটা বৃত্তের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি ব্যাস, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজ যেটা সেটাই হচ্ছে আমাদের ব্যাস এই বৃত্তের ক্ষেত্রে। তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাস আমাদের এখানে কত বলা আছে, অতিভুজ 20 মানে সমান আমাদের ব্যাস, তাহলে ব্যাসও 20 হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে আমাদের 10 হবে, কারণ ব্যাসের অর্ধেক সবসময় ব্যাসার্ধ হয়। এখানে আমাদের পরিধি চেয়েছে, তাহলে এই বৃত্তটার পরিধির ফর্মুলা কি 2 পাই আর, 2 পাই মানে পাই তো রেখে দিয়েছে প্রতিটা অপশানে, আর আর মানে হচ্ছে কত, আর মানে হচ্ছে আমরা কত পেলাম 10 পেলাম। তাহলে 10 দুগুণে 20 পাই হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে, 20 পাই, অপশান সি। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, তবে কোশ্চেনগুলো একটু ঝাপসা মনে হচ্ছে। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, মিনিটে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। একটা ঘড়ি, এটা একটা আমাদের যদি ঘড়ি হয় ধরো গোল ঘড়ি, এবার মিনিটের কাঁটা সবসময় আমাদের এই বরাবর চলে, তাহলে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই মিনিটের কাঁটাটা কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে। আগের অঙ্কটা যেমন করলাম টোটালটাকে কি বলে ব্যাস, এই অর্ধেকটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সেম কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে এটা যদি আমাদের মিনিটের কাঁটা হয় তাহলে এটা আমাদের এক ক্ষেত্রে কি ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাসার্ধ আমাদের কত বলা আছে 7 সেমি, মানে মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, মানে আমরা কি পেলাম, এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। 15 মিনিটে কাঁটাটি কত ডিগ্রি কত ঘুরবে, 60 মিনিটে 60 অর্থাৎ 1 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে। একটা কাঁটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যেতে গেলে 360 ডিগ্রি ঘুরবে মিনিটের কাঁটাটা। তাহলে এখানে আমরা বলতে পারি 1 ঘন্টা মানে কি 60 মিনিটে 360 ডিগ্রি ঘুরবে। তাহলে 1 মিনিটে কতটা ঘুরবে, তাহলে 1 মিনিটে ঘুরবে 360 ডিগ্রি, তলায় হচ্ছে কত 60। তাহলে এখানে আমরা 15 মিনিটে কতটা ঘুরবে, তাহলে 15 মিনিটে ঘুরবে হচ্ছে কত, তাহলে এদিকে 6 6 36 অর্থাৎ 6 ডিগ্রি, তাহলে 15 মিনিটে কতটা ঘুরবে, তাহলে 6 15 90 অর্থাৎ 90 ডিগ্রি ঘুরবে। এবার বলা আছে 90 ডিগ্রি ঘুরবে, কিন্তু কত সেন্টিমিটার ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। এবার টোটাল যখন ঘুরছে সেটা আমাদের কি পরিধি বরাবর ঘুরছে, টোটাল ঘুরছে মানে কি সেটা আমাদের পরিধি বরাবর ঘুরছে। আর এটার আমাদের ফর্মুলা কি হয়ে যাবে, ওপরে হচ্ছে 0 ডিগ্রি, তলায় হচ্ছে 360, মানে 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি ঘুরবে সেটা আমাদের বের করতে হবে, যেটা আমরা পেলাম 90 ডিগ্রি, ইনটু হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমাদের এই 360 ডিগ্রির মধ্যে কত ঘুরছে, 90 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে, মানে 90 ডিগ্রি কোণ অবধি ঘুরেছে 360 ডিগ্রির মধ্যে, ইন্টু 2 পাই আর। 2 পাই মানে কি, পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে ব্যাসার্ধ, মানে আমাদের এখানে কত পেলাম 7 পেয়েছি। তাহলে এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে 4 9 36, 2 দিয়ে কাটো 2, এই 7 কাটা যাবে, 2 দিয়ে কাটা দিলে 11, তাহলে 11 বার কিন্তু ঘুরবে, ঠিক আছে, মানে 11 সেমি কিন্তু ঘুরবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঘুরবে মানে কি, আমাদের পরিধি বরাবর ঘুরবে, মানে পরিধি আমরা বের করব 2 পাই আর, কিন্তু কত ডিগ্রি ঘুরবে, অর্থাৎ এখানে আমরা পেয়েছি 15 মিনিটে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যেমন এই প্রথমের এরকম একটা অঙ্ক ছিল, এটা যেমন 90 ডিগ্রি 12টার পরে কত, মানে ঘড়ির কাঁটা কত মিনিটে গেলে সেটা 90 ডিগ্রি হবে, সবসময় আমাদের 15 মিনিটে সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা এই কোশ্চেনটা আমরা অ্যাপ্লাই করলাম
যে দেখো এখানে এই 90 ডিগ্রি হচ্ছে, দেখো 15 মিনিটে 90 ডিগ্রি হবে, এটা ক্যালকুলেশন হচ্ছে আমাদের এইটা। আগের কোশ্চেনটা ওই সেকেন্ডটাতে যেমন আমরা 15 মিনিটটা সরাসরি করলাম, কিন্তু এখানেও আমরা যদি ভাবতাম যে 15 মিনিটে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই পরিধি বের করব, পরিধির সাথে এবার 360 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি যাচ্ছে, তাহলে এখানে পরিধি অর্থাৎ পরিসীমাতে কতটা যাচ্ছে পরিধিতে, তাহলে গণিত 2πr, ঠিক আছে। এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। কোশ্চেন 45, কোনো চিহ্নরীতি মেনে চললে, মানে কোন চিহ্নরীতি মেনে চললে রাশিমালার মান হবে 24, এটা আমাদের একটা জিআইয়ের কোশ্চেন, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে যদি এখানে বিয়োগ করে গুণ করে, কোনো দিনই এটা 28 হবে না, দুবার গুণ করে 4 8 32, 32 দুগুণে 64, না কোনো দিন হবে না। বি নম্বরটা যদি দেখি তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 3, আর এদিকে হচ্ছে কত, এটাকে ভাগ করলে কত, 4, 4 4 16, 7 থেকে 16 এটা মাইনাসে চলে আসবে, অপশান বিও হবে না। অপশান সি দেখব, অপশান সিতে কি বলা আছে, প্রথমে গুণ, তাহলে এখানে তারপরে বিয়োগ, তাহলে 4 7 28 বিয়োগ কত হচ্ছে, 28 বিয়োগ এদিকে 4 দুগুণে 28 বিয়োগ হচ্ছে, এবার শেষে ভাগ আছে মানে 4, তাহলে 28 থেকে 4 বাদ দিলে 24, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কোনো ভাগ অঙ্কে এই লেখাগুলো একটু মানে কীরকম একটু ঝাপসা টাইপের আসছে, ঠিক আছে। কোনো ভাগ অঙ্কে ভাজক এর স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ এত হলে ভাজ্য কত। এই অঙ্কটা বেসিকভাবে করতে গেলে তুমি 2 থেকে 3 মিনিটের কমে কিন্তু করতে পারবে না। এবার এখানে একটা আমি অ্যাপ্রোচ বলবো, সেটা তুমি খুব জোর হলে 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সারটা করে দেবে। ওই অ্যাপ্রোচটাই কীরকম অ্যাপ্রোচ, এটা আমাদের অপশন টেস্ট করতে হবে। কীরকম অপশন, প্রথমে আমরা কি জানি, ভাজ্য সমান কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা আমরা জানি। আমরা এই ফর্মুলাটা আমরা লিখেই দিচ্ছি যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা আমরা জানি। তাহলে প্রথমে আমাদের কি বলা আছে, প্রথমে ভাজক কত বলা আছে, এ এর স্কোয়ার প্লাস 2a, এ এর স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 গণিত ভাগফল কত আছে, ভাগফল কত বলা আছে, 5a মাইনাস 14 প্লাস ভাগশেষ কত বলা আছে, 35a মাইনাস হচ্ছে 17, এটা বলা আছে। তাহলে এখানে আমরা যেটা করব, কীরকম এই 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ডে কি করে করবে। এবার যদি তুমি বেসিক বলতে চাও তাহলে প্রথমে আমাদের কিছু করার নেই, এখানে আমাদের এই প্রথমে a মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তারপর এখানে গুণ করতে হবে। আমরা বেসিকে যাব না, ঠিক আছে। আমাদের ওখানে আমাদের 1 নম্বর দেবে বেসিক করার জন্য নয়, আমার কোনটা অ্যান্সার সেটা করার জন্যে, ঠিক আছে। তাহলে আমি এর মানটা, যেমন এর আগের ক্লাসটাতে আমরা প্রথমে একটা উৎপাদকের বিশ্লেষণ যেমন অপশান এ ধরে করলাম, তারপর এই উৎপাদকে একটা বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণ তুমি যদি এই এ সমান 2 ধরে করো, এবার কোন অপশানে সেম একই অ্যান্সার আসছে সেটা আমাদের অ্যান্সার হবে। এটা আমাদের পরীক্ষা হলে এতটা করার দরকার নেই, ঠিক আছে। তো এরকম আমরা এখানে একটা অ্যাপ্রোচ করব কি, এ সমান 1 ধরবো, এবার কোন অপশানে দেখব সেটা সমান হচ্ছে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে এর মান যদি 1 ধরি, তাহলে 1 এর স্কোয়ার 1 প্লাস এদিকে 2, মানে জাস্ট এখানে গুণ করতে করতে চলো, তাহলে 2 আর 1 হচ্ছে 3, 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2 গণিত। এদিকে 5 থেকে 14 মাইনাস করলে কত হবে, 5 থেকে 14 মাইনাস করলে -9 হচ্ছে, তাহলে এদিকে আর এদিকে হচ্ছে কত প্লাস, এদিকে হচ্ছে 35 থেকে 17 বাদ দিলে কত হয় 18, ঠিক আছে। তাহলে এখানে এই 9 দুগুণ 18 মাইনাস 18, আর এদিকে হচ্ছে কত প্লাস 18, তাহলে -18 আর +18 আমাদের 0 আসছে। তাহলে এর মান ধরে আমাদের 0 এলো।
এবার কোন অপশানে শূন্য আসবে সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। অপশান এটাকে আমরা দেখব। তাহলে এখানে আমরা ওইভাবে করব না যে এর কিউ, একের কিউব মানে 1, 5-এর সাথে 1 গুণ করলে 5, না। এখানে 5 + 4 9, 9 আর 2 হচ্ছে কত 11, 11 থেকে 3 মাইনাস করলে কত হবে 9, কিন্তু কত হলো 9, কিন্তু আমাদের এখানে কত আসার কথা 0, তাহলে অপশান এ হবে না। অপশান বিটাকে আমরা দেখব। তাহলে 5, 4, 2, 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 8, আর এদিকে কত মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এদিকে 6, 8 থেকে 6 মাইনাস করলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে অপশান বিও আমাদের হবে না। অপশান সি দেখব। তাহলে এদিকে 5 আর এদিকে এটাকে আমরা একটু লিখছি 5 - 4 - 2 - 3, তাহলে এই 5 - 4 মাইনাস কত 5, প্লাস মাইনাস কাটা গেল মানে -4 পড়ে আছে, অপশান সিও হবে না। অপশান ডিটা দেখো, 5 আর 2 যোগ করলে কত হয় 7, আর -4 -3 যোগ করলে কত হবে -7 হবে, প্লাস মাইনাস কেটে আমাদের 0 পড়ে থাকলো, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। কিছু কিছু অঙ্ক আমাদের এইভাবেই করতে হবে, নাহলে পরীক্ষা হলে কিন্তু অঙ্ক ছেড়ে আসতে হবে, ঠিক আছে। কারণ ডাব্লিউপি টোটাল আমাদের 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের খেল, আর 60 মিনিটের মধ্যে পুরো 60 মিনিট না, ওই যে গোল করতে হয়, ওই গোল করার জন্য তোমাকে 10 থেকে 12 থেকে 15 মিনিট পর্যন্ত তোমাকে রাখতে হতে পারে, মানে তোমাকে 45 মিনিটে কিন্তু পুরোটা কিন্তু অঙ্ক, জিকে, জিআই সমস্তটাই করতে হবে। এরপর পরবর্তী কোশ্চেন, যে একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি, তবে সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যাটা আমরা ধরলাম এক্স, তাহলে ওই সংখ্যাটার অর্ধেক মানে এটা হচ্ছে অর্ধেক। কমা থাকলে আমরা সবসময় কি বলেছি, কমা থাকলে সমান লিখতে হয়, তাহলে এটাকে আমরা সমান লিখব। সংখ্যাটির 1/5 অংশ, তাহলে 1/5 অংশ মানে হচ্ছে x/5, এর চেয়ে আবার 6 বেশি, তাহলে এখানে হচ্ছে কত +6, তাহলে এদিকে হচ্ছে কত x/2 প্লাস x/5, এদিকে হলো -x/5, এটা ইকুয়াল টু কত 6। 5 আর 2 এর লসাগু কত হচ্ছে 10, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, সেটার সাথে x গুণ করলে কত হবে 5x, আর এদিকে মাইনাস কত হচ্ছে 2x, এটা ইকুয়াল টু কত হচ্ছে 6। 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3x, 3x/10, এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে 6। 3 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, তাহলে x সমান কত, কোনাকুনি হবে 20, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত পেলাম আমরা 20, অপশান সি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 10 অবশিষ্ট থাকে? প্রথমে 57, 76 আর 190 এর আমাদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু কত হবে, এটাকে বের করো, অর্থাৎ 57, 76 আর একটা হচ্ছে 190, তাহলে এখানে 19 দিয়ে আমাদের ভাগ যাবে, তাহলে 19 দিয়ে হচ্ছে 3 × 19 = 57, 4 × 19 = 76, আর এদিকে হচ্ছে 10, এদিকে হচ্ছে 2 দিয়ে এটা করো ভাগ 3, 2 দুগুণে 4, আর এদিকে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, 6 আর 19 কত হবে 114, 114, আর এদিকে 5 দুগুণে 10 অর্থাৎ 1140, ঠিক আছে 1140, তাহলে লসাগু কত পেলাম আমরা 1100, লসাগু কত পেলাম 1140 পেলাম। এই যে 1140, এই সংখ্যাটা কি, যে 57 দ্বারাও ভাগ যাবে, 76 দ্বারাও ভাগ যাবে, 190 দ্বারাও কিন্তু ভাগ যাবে, কিন্তু আমাদের বলা আছে ভাগ গেলে হবে না, প্রতি ক্ষেত্রে 10 কিন্তু অবশিষ্ট থাকে, যেন বেশি থাকে। তাহলে আমরা কি করব, বেশি থাকার জন্য আমরা 10কে যোগ করে দেব, তাহলে এই 1100 কত হবে 50 হলো, তাহলে এই 1150। এবার তুমি যদি 57 দিয়ে ভাগ করো তখন দেখবে 10 ভাগ শেষ থাকছে, 76 দিয়ে ভাগ করলেও 10 ভাগ শেষ থাকছে, 190 দিয়ে ভাগ করলেও কিন্তু 10 অবশিষ্ট থাকছে, তাহলে এই সংখ্যাটা আমাদের কত হয়ে গেল 1150 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। একটি ছাত্রকে পাস করার জন্য 33% নম্বর পেতে হবে। একজন ছাত্র 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, তবে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, মানে পরীক্ষায় মোট নম্বরটা কত? তাহলে এখানে মোট নম্বরটা আমি ধরলাম 100, পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 100, সে তাকে পাস করার জন্য কত নম্বর পেতে হবে 33%, মানে তাকে 100-র 33% মানে কত, তাকে 33, অর্থাৎ এটাকে পার্সেন্টই ধরো, যে তাকে 33% নম্বর পেতে হবে, কিন্তু পাস করার জন্য 33%, আর
সে 125 নম্বর পেয়েছে, 40 নম্বরের জন্য ফেল করে, তাহলে তাকে পাস করতে হলে কত নম্বর পেতে হবে? সে তো 125 নম্বর পেয়েছেই, কিন্তু 40 নম্বরের জন্য যখন সে ফেল করেছে তাহলে তাকে 40 নম্বর বেশি পেতে হতো, তবে সে পাস করতো। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে তাকে 33 পেতে হবে, আর নম্বরের ক্ষেত্রে তাকে এই 125 প্লাস 40 অর্থাৎ 165 নম্বরটা পেতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সমান বলতে পারি। তাহলে 1% সমান কত হবে? তাহলে 1% সমান হবে 165, তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 33। তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে? 5। তাহলে 1% সমান 5। তাহলে এখানে পরীক্ষার যে মোট নম্বর সেটা 100 ধরেছিলাম, তাহলে 100% সমান কত হবে? সমান হবে 500। তাহলে পরীক্ষায় যে মোট নম্বর সেটা হচ্ছে 500। একটি ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত 2:3:4, লভ্যাংশের অনুপাত 5:4:3, মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? তাহলে এখানে আমাদের সময়ের রেশিওটা চেয়েছে। আমরা কি জানি? প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইনটু টাইম, এটা আমরা জানি, কিন্তু এখানে আমাদের সময় চেয়েছে অর্থাৎ টাইম চেয়েছে। তাহলে প্রফিটকে মূলধন দিয়ে ভাগ করব, অর্থাৎ লাভকে মূলধন দিয়ে ভাগ করব, তবে আমরা সময় পেয়ে যাব। তাহলে এ বি সি এর যে লাভের রেশিও সেটা বলা আছে, এর যে লাভ সেটা বলা আছে কত? 5। এবার লাভকে যখন আমি ইনভেস্ট দিয়ে ভাগ করব তখন আমরা সময় পেয়ে যাব। তাহলে 5কে প্রথমে আমি 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এবার বি এর লাভ কত? 4, আর ওর ইনভেস্ট কত? 3। তাহলে এখানে কত? 4কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা বি এর আমরা কি পেয়ে গেলাম? বি এর আমরা সময় পেয়ে গেলাম। সি এর একই রকমভাবে এই লাভ হচ্ছে কত? 3। তাহলে এখানে আমরা কি করব? 3কে 4 দিয়ে ভাগ করব, আর সি এর 4 দিয়ে কেন ভাগ করছি? কারণ সি এর এই মূলধন হচ্ছে 4 ইউনিট, তাহলে 3কে 4 দিয়ে ভাগ করলাম। এবার 2, 3, 4-এর লসাগু কত হবে? 12। তাহলে প্রতিটার সাথে আমরা কি করব? 12 গুণ করব। তাহলে এটাকে 12 গুণ করলাম, তাহলে এখানে আমরা ভগ্নাংশ থেকে সংখ্যাটা পেয়ে যাব। 2 দিয়ে কাটো 6, 5 6 30, একটা হলো। তাহলে 28 হবে না, 1 হবে না, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 3 4 12 অর্থাৎ 4 4 16 হচ্ছে, আর এদিকে হচ্ছে কত? 9। ঠিক আছে, 30:16:9। 6 বছর পরে সুদ আসলের 30%, কত বছর পরে আসলের সমান হবে? তাহলে এখানে টাইম বলা আছে, আর এখানে সুদ আসলের 30%। যদি আসল 100 হয় তাহলে সুদ কত হবে? তাহলে এখানে ইন্টারেস্ট সুদ হবে নিশ্চয়ই 100-র 30%, মানে হচ্ছে 30 টাকা সুদ হবে। এবার এখান থেকে আমরা রেট বের করতে পারবো, কারণ ইন্টারেস্ট দেওয়া আছে, প্রিন্সিপাল পেয়েছি, আর এদিকে টাইম বলা আছে। তাহলে রেট কত হবে? তাহলে রেট ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত হচ্ছে? 30 টাকা। নিচে প্রিন্সিপাল কত হচ্ছে, মানে কত দেওয়া আছে? 100 টাকা, ইন্টু টাইম কত আছে? 6। 100 দিয়ে কাটো, এদিকে 6 দিয়ে কাটা দাও 5। ঠিক আছে, তাহলে রেট হচ্ছে 5%। এবার কত বছর পরে এই রেটটা আমাদের কত বছর পরে আমাদের এই রেটটা আসলের সমান হবে? আসল কত আছে? আসল হচ্ছে আমাদের 100। ঠিক আছে, আসল হচ্ছে আমাদের 100। তাহলে 5-এর সাথে নিশ্চয়ই 20 গুণ করলে আমাদের সেটা 100 হবে, মানে 1 বছরে যদি 5% হয় তাহলে 20 বছরে 100 টাকা হবে। ঠিক আছে, তাহলে এদিকে আমাদের 20 বছর পর কত হবে? 20 বছর পর হয়ে যাবে আমাদের কিন্তু আসলের সমান। একজন ব্যবসায়ী ক্রয়মূল্যের ওপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে, বিক্রি করার সময় 5% ছাড় দেয়, তবে তার শতকরা কত লাভ হবে? তাহলে তার ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ধার্য করে রাখে, মানে কি ধার্য মূল্য নির্ধারণ করে রাখে 20% হারে, মানে ধার্য মূল্য মানে কি? মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেট প্রাইস লিখে রেখেছে কত? 120 টাকা। এবার 120 টাকা লিখে রেখেছে, এবার ক্রেতাদের কি 5% ছাড় দিচ্ছে। ছাড় সবসময় আমাদের ধার্য মূল্যের ওপরেই দেওয়া হয়। তাহলে 120 টাকার 5% ছাড় মানে 95, তলায় 100 টাকায় কিন্তু বিক্রি করেছে, মানে কত টাকায়? তাহলে এদিকে 2 দিয়ে 6, 2 দিয়ে কাটা দাও 5, 5 19 95, 6 19 114, তাহলে 114 টাকায় কিন্তু বিক্রি করেছে। তাহলে শতকরা কত লাভ হয়েছে? 100 টাকার জিনিসটা 114 টাকায় বিক্রি করেছে, মানে তার 14% লাভ হয়েছে। 100 থেকে লাভ হওয়া মানে আমাদের পার্সেন্টেজে লাভ হওয়া। তমলুক শহরে 2010 সাল হিসেবে
জনসংখ্যা ছিল 10,000। 2 বছর পর 2% 5% হারে জনসংখ্যা বাড়লে 2012 সালের শেষে জনসংখ্যা কত হবে? তাহলে পরে বলা আছে 2010-এ ছিল কত? 10,000। তাহলে 10,000-এর প্রথমে 2% বাড়লো মানে কত? 102, তলায় 100 হলো। তারপরে 5% বাড়লো মানে 105, তলায় কত হলো? 100 হলো। তাহলে এদিকে 4টা শূন্য, এদিকে 4টা শূন্য কাটা গেল। 102-এর সাথে 5 গুণ করলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে 102-এর সাথে আমরা 105 গুণ করছি, তাহলে 5 দুগুণে 10, 1 শূন্য শেষে থাকবে, তাহলে এদিকে দুটো শূন্য আছে, এখানে 5 শূন্য আছে, অপশন এ আর সি, বি তো হবে না। তারপরে এদিকে হচ্ছে 5 একে 5, আর এদিকে হচ্ছে 0 0 0, আর এদিকে হচ্ছে 2 একে 2। শেষ দিক থেকে আমাদের 7 1 0 কোন অপশানে আছে? এখানে আছে 8 1 0, অপশান সিও হবে না, 7 1 0, অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। tan থিটা ইকুয়াল টু -1/5 হলে cos থিটা এর মান কত হবে? তাহলে tan থিটা মানে কত? মানে tan থিটা এটাকে আমরা মানে tan থিটা কে আমরা একটু এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে লিখব। কীরকম? যে আমরা sec থিটা এটা সমান আমরা কি জানি? এটা সমান জানি √1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে এদিকে 1 প্লাস tan এর মান হচ্ছে -1/5, মাইনাসকে এখানে স্কোয়ার যদি করে দাও এখানে কত হবে? তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1, আর এদিকে কত হবে? স্কোয়ার, আর এই 5 কাটা যাবে, অর্থাৎ 1/5। তাহলে 1 প্লাস কত? 1/5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকে √5 একে 5, 6/5 হচ্ছে। তাহলে √6/5 হলো sec থিটা। এবার cos থিটার মান কত? এবার cos থিটা এটা বের করতে হবে। cos থিটা ইকুয়াল টু হবে কি 1 হবে কি sec থিটা। cos থিটা মানে কি 1/sec থিটা। তাহলে 1/sec মানে কত? এখানে এই √6, এটাকে আমরা এইভাবে লিখবো, একটাকে √6 লিখতে পারি, একটাকে √5 লিখতে পারি। তাহলে একটাকে আমরা √6 লিখব, তলায় যে √5টা সেটা উল্টে আবার ওপরে চলে যাবে। তাহলে ওপরে কত হবে? √5, 1 গুণ করলে তো √5, তলায় হবে কত? √6। ওপরে √5, তলায় হবে √6। এ ও বি আলাদা আলাদাভাবে একটি কাজ 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। যদি তারা একই সঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটা শেষ করবে? তাহলে এটা আমরা এইভাবে করব যে এ একটা কাজ 10 ঘন্টায় করতে পারে, বি একটা কাজ 12 ঘন্টায় করতে পারে। 10 আর 12-র যে লসাগু সেটা কত হবে? 60 ইউনিট। 60 ইউনিট হলে এর যে ক্যাপাসিটি সেটা কত হবে? 6 ইফিসিয়েন্সি, আর এর হবে 5। তাহলে তারা দুজনে মিলে 60 ইউনিটের কাজটা 5 আর 6 11 ইউনিট করে 60/11 দিন সময় লাগবে, মানে 5 11 55, আর এদিকে 5/11। ঠিক আছে, 5 পূর্ণ 5/11 এতদিন সময় লাগাবে। স্টপেজ না দিয়ে বাসের বেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা, স্টপেজ দিলে 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টায় বাসটা কতবার দাঁড়াবে? প্রথমে সে না দাঁড়ালে 54 কিলোমিটার, আর দাঁড়িয়ে গেলে 45 কিলোমিটার, মানে স্টপেজে থামতে থামতে গেলে সে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। অবভিয়াসলি সেটা যেতে হবে, আর সে না দাঁড়ালে হাই স্পিডে যাবে, অর্থাৎ 54 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে? এদের ডিফারেন্সটা হচ্ছে 9 ইউনিটের ডিফারেন্স। ঠিক আছে, এবার আমরা এর তলায় প্রথমে আমরা ডিফারেন্সটা বের করব। এবার তলায় আমরা কত লিখব? তলায় যেটা দাঁড়াবে না, কোনো স্টপেজে দাঁড়াবে না, মানে সোজা, মানে যত স্পিডেও যাবে, কোনো জায়গায় না দাঁড়িয়ে যে স্পিডটা সেটাকে আমরা তলায় লিখবো। এর আগেও আমরা প্র্যাকটিস সেটা করেছি। তো এখানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগটাই কি সে দাঁড়ায় না, তাহলে এখানে 54টাকে তলায় লিখলাম। তাহলে এইটাই হয়ে গেল আমাদের টাইম, এত ঘন্টায়। এবার 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতবার দাঁড়াবে সেটা বের করে নাও। তাহলে 6 10 60, অর্থাৎ 10 বার কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, 1 ঘন্টা মানে 60 মিনিটে কতবার দাঁড়াবে? 10 বার কিন্তু বাস স্টপেজে দাঁড়াবে। 3 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 43 দিনে শেষ করে। এখন 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটা কত দিনে শেষ করবে? বা বলা থাকলে সমান, আর এবং বলা থাকলে আমাদের কি করতে হয়? সমান, যোগ চিহ্ন, এটা আমরা জানি। বা বলা থাকলে সমান, আর বা আর এবং ও এগুলো বলা থাকলে যোগ চিহ্ন। তাহলে এখানে আমরা প্রথমে সমান করব, আর পুরুষ আর মহিলার আমরা এফিসিয়েন্সিটা বের করব। তাহলে 3 জন পুরুষ অর্থাৎ 3 ম্যান ইকুয়াল টু কত? 4 ওম্যান। ঠিক আছে, তাহলে ম্যান বাই ওম্যান এটা ইকুয়াল টু কত? ম্যান বাই ওম্যান এটা ইকুয়াল টু ওপরে 4, তলায় হবে 3। ঠিক আছে, ম্যানের এফিসিয়েন্সি 4 আর ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 3। এবার
এবার এখানে ম্যানের সাথে এটা গুণ করতে পারো কিংবা এটা যে কোনো একটা। তাহলে আমি এটাকে 3 ম্যান লিখছি, যে 3 ম্যান গণিত কত দিনে কাজটা করছে, 43 দিনে। এটা সমান কত, 7 জন পুরুষ অর্থাৎ 7 ম্যান প্লাস, এবং বলা থাকলে বললাম যোগ করতে হয়, তাহলে মানে প্লাস 5 ওম্যান এটা কত দিনে কাজটা করবে, অর্থাৎ ডি দিনে কাজটা করবে। তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত, এখানে 4 ইউনিট, তাহলে এখানে বসাও 3 4 12 হলো, গণিত 43। এটা ইকুয়াল টু কত, ম্যান অর্থাৎ 4 7 কত, 4 7 28 প্লাস এদিকে কত, ওমেনের এফিসিয়েন্সি 3, তাহলে 3 5 15, তাহলে এদিকে হচ্ছে 30, আর 8 আর 5 যোগ করতে গেলে কত হবে, 8 আর 5 যোগ করলে হবে 13, তাহলে হচ্ছে 43। তাহলে এদিকে হচ্ছে 43, গণিত হচ্ছে ডি দিন। তাহলে এদিকে আমাদের এই 43 তো কাটাই যাবে, তাহলে দিন সমান কত দিন সময় লাগবে, 12 দিন সময় লাগবে। ঠিক আছে, 12 দিন। 4 জন বয়সের অনুপাত 1:2:3:4। তাদের বয়সের গড় 40 হলে কনিষ্ঠ জনের বয়স কত। কনিষ্ঠ জন মানে কি, সব থেকে ছোট জনের বয়স। তাদের বয়সের গড় মানে 4 জনের বয়সের গড় 40, তাহলে মোট বয়স কত বলো তো। গড়ের সাথে যখন সংখ্যাকে গুণ করব তখন আমরা টোটাল এজটা পেয়ে যাব। তাহলে টোটাল এজ কত হচ্ছে, 4 4 16, 160 হচ্ছে। এখানে টোটাল এজ কত, তাহলে একটাকে অনেক্স ধরো, একটাকে অনেক্স অনুপাত 2x অনুপাত 3x অনুপাত 4x, 4 3 7 9 10x। টোটাল আমাদের বয়সটা কত হচ্ছে 4 জনের 10x, কিন্তু এখানে কত বলা আছে, টোটাল এজ 160। তাহলে 10x সমান হচ্ছে কত, 10x সমান হচ্ছে 160, 0 0 কেটে দাও, তাহলে x সমান কত আমরা পেলাম, 16 পেলাম। তাহলে কনিষ্ঠ জনের যে বয়স সেটা হচ্ছে আমাদের সব থেকে ছোট জনের বয়স। তাহলে এখানে কত হচ্ছে 1x, তাহলে 1x এর ভ্যালু কত হচ্ছে 16, তাহলে 16কে 16 বছর। যদি সব থেকে বড় জনের বয়স চাইতো তাহলে 4x অর্থাৎ 4 × 16 অর্থাৎ 64 বছর হতো। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্সারগুলো আনতে হবে। এক ব্যক্তিকে মাসিক বেতন 1000 টাকা, ছুতোর মিস্ত্রি দৈনিক উপার্জন করে, এটাও একটু এইগুলো একটু পুরো ঝাপসা লাগছে। এক ব্যক্তিকে মাসিক বেতন 1000 টাকা এবং ছুতোর মিস্ত্রি দৈনিক উপার্জন করে 30 টাকা, কিন্তু সে বছরে 65 দিন কাজে বিরত থাকে, তাহলে তাদের আয়ের অনুপাত কত। তাহলে একজন ব্যক্তিকে মাসে তাকে 1000 টাকা বেতন দেওয়া হয়, তাহলে বছরে এখানে হিসেব করা আছে, তাহলে বছরে সে ওই ব্যক্তিটা অর্থাৎ একটাকে ম্যান লিখলাম আর একটা মিস্ত্রি আছে, তাহলে এখানে মিস্ত্রি লিখলাম। তাহলে এই ব্যক্তিটা মাসে 1000 টাকা, তাহলে বছরে কত টাকা ইনকাম করে, তাহলে 12,000 টাকা। আর মিস্ত্রিটা কি করে, দিনে 30 টাকা ইনকাম করে, মানে পার ডে সে কত টাকা ইনকাম করে, পার ডে সে 30 টাকা ইনকাম করে, কিন্তু সে 65 দিন বছরে 65 দিন কাজে যায় না। টোটাল এক বছরে কত দিন হয়, এক বছরে 365 দিন হয়। 365 দিনের মধ্যে সে 65 দিন কিন্তু কাজে যায় না, সে কাজে যায় কত দিন, 300 দিন। পার ডে সে 30 টাকা করে পায়, তাহলে 300 দিনে সে কত টাকা পাবে, তাহলে 300 দিনে সে 300 গুণিত 30 অর্থাৎ 9000 টাকা পাবে। তাহলে সে বছরে ইনকাম মানে 300 দিনে সে ইনকাম করছে কত, 9000 টাকা। এবার তাদের আয়ের অনুপাত চেয়েছে, তাহলে ম্যানটা অর্থাৎ ব্যক্তিটা ইনকাম করে 12,000 টাকা, আর এই মিস্ত্রিটা 65 দিন যেহেতু যায় না, সে 300 দিন যাচ্ছে, 300 দিনে সে 9000 টাকা কিন্তু ইনকাম করে। ঠিক আছে, তাহলে এদিকে 3টে 0 কাটা দাও, 3 4 12, 3 দিয়ে 3 3 9 অর্থাৎ 4:3। অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসের। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।